হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাইস আইএস ইউটিউব চ্যানেল। মাই নেম ইজ তন্ময়। আজকের প্রিলিমস বাইজ সেশনে আমরা ডিলিমিটেশন এক্সারসাইজ যেটা আছে এটার ব্যাপারে পড়বো আর একদম ক্রিস্টাল ক্লিয়ার করে নেবো আইডিয়া। ঠিক আছে? দেখো, আজকে সকালের ওয়ার্ড টু রিড সেশন তোমাদের বলা হয়েছিল এই এডিটোরিয়াল পেজ থেকে এই এডিটোরিয়াল টেক্সট অ্যান্ড কনটেক্সট থেকে এই পার্টিকুলার আর্টিকেলটা খুব ভালো করে পড়ার জন্য। ঠিক আছে? এবার তোমরা জিজ্ঞাসা করতে পারো যে ডিলিমিটেশনের উপর কি ইউপিএসসি এর আগে কখনো কোনো কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছে? তো আমাদের বেশি দূরে যেতে হবে না। আমরা রিসেন্ট পাস্টে যদি দেখি, এটা 2024 এর একটা কোয়েশ্চেন। হাউ মেনি ডিলিমিটেশন কমিশন হ্যাভ বিন কনস্টিটিউটেড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া টিল ডিসেম্বর 2023? তো লাস্ট ২-৩ বছর ধরে কিন্তু ডিলিমিটেশন কমিশন খুব নিউজে আছে। তো ইউপিএসসি কিন্তু 2024 এ কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছে। এরপর যেহেতু এইবার আবারও এটা নিউজে আছে, তো এই রিলেটেড কিন্তু আরেকটু টাফ কোয়েশ্চেন কিন্তু ইউপিএসসি জিজ্ঞাসা করতে পারে। অ্যামেন্ডমেন্টের উপর কোয়েশ্চেন জিজ্ঞাসা করতে পারে বা বেসিক যে প্রিন্সিপাল আছে তার উপর যে কোয়েশ্চেন জিজ্ঞাসা করতে পারে। তো ইউ হ্যাভ টু বি ভেরি প্রিপেয়ার্ড ফর দিস টপিক। ঠিক আছে? এবার আমরা এই টপিকটাকে কিভাবে কভার করব? দেখো, প্রথমে আমরা কনটেক্সট দেখব। কনটেক্সটটা একদম ক্রিস্টাল ক্লিয়ার করে নাও। তারপর যেটা তোমাদের বুঝতে হবে সেটা কি জানো? ডেফিনিশন অ্যান্ড অবজেক্টিভ। এটা হয়ে গেলে তোমরা কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কে আসবে। এসে আমরা দেখব যে কনস্টিটিউশনে কি বলছে ডিলিমিটেশনের সম্পর্কে। হয়ে গেল? দেন উইল কাম টু ডিলিমিটেশন কমিশন। ঠিক আছে? এর মেম্বার কারা, কারা হয়, অ্যাসোসিয়েট মেম্বার কারা, এগুলো আমরা দেখব। আর এই যে ইভলিউশন, দ্য হিস্টোরি অফ ফ্রিজ, সেটাও আমরা দেখব। তারপরে কয়েকটা জাস্ট ইম্পোর্টেন্ট পয়েন্ট আছে, যেমন কারেন্ট 2026 প্রপোজালে কি ছিল সেটা আমরা একবার জাস্ট কুইকলি গো থ্রু করে নেব। ঠিক আছে? তো এই যে হচ্ছে লেকচারের ফ্লোটা হবে। আর তারপরে আমরা প্রত্যেক দিনের মতো প্রিলিমসের একটা এমসিকিউ আছে সেটা সলভ করব। সলভ করার পরে তোমাদের কিন্তু কমেন্ট সেকশনে যেয়ে আমাদের আনসারটা জানাতে হবে। ঠিক আছে? যেটা প্রত্যেকদিন তোমরা করো। দেখো, কনটেক্সট দিয়ে আমরা শুরু করি। এটা একদম ভালো করে বোঝো। রিসেন্টলি তোমরা সবাই জানো যে পার্লামেন্টে, বিশেষ করে লোকসভায় 131 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল, এই বিলটা পেশ করা হয়েছিল। কিন্তু এই বিলটা কিন্তু পাস হয়নি। ঠিক আছে? এবার এই বিলটা কি বলেছে? এই বিলটা এটা বলছে যে এর আগে 106 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পাস হয়ে কি বলেছিল? 106 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যে 33% উইমেন রিজার্ভেশন কিন্তু লোকসভাতে অ্যান্ড স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলির যে সিটগুলো আছে সেখানে দেওয়া হবে। এইবার এই 131 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিলে বলছে যে এই এই রিজার্ভেশনটা আমরা খুব তাড়াতাড়ি দিতে চাই। তো দেওয়ার ফলে কি করতে হবে যে আমাদের প্রেজেন্টলি যে লোকসভার যে স্ট্রেংথ আছে সেটা বাড়িয়ে 850 তে নিয়ে যেতে হবে। এবার 850 তে নিয়ে যাওয়ার জন্য আমরা কি করতে হবে? যে আমাদের নতুন করে লোকসভার যে কনস্টিটিউয়েন্সি সেটা রিড্র করতে হবে। এই রিড্র করার জন্য আমাদের এই রিড্র কে করবে? না, ডিলিমিটেশন কমিশন। আর এই ডিলিমিটেশন কমিশন কোন সেন্সাসের বেসিসে করবে? সেটা 2011 সেন্সাসের বেসিসে। ঠিক আছে? বুঝতে পেরেছো? এর থেকেই কিন্তু ডিলিমিটেশন কমিশন রিসেন্ট টাইমে কিন্তু খুব নিউজে আসছে। এখানে কিন্তু এই কনটেক্সটে এটাই তোমাদের বলে দেওয়া আছে। বোঝা গেল? এইবার আমাদের যেটা দেখতে হবে সেটা এই ডেফিনিশন এন্ড অবজেক্টিভটা দেখতে হবে। কেন আমরা ডিলিমিটেশন কমিশন এস্টাবলিশ করতে চাই? দেখো, আমাদের কনস্টিটিউশনের না একটা কোর প্রিন্সিপাল আছে। আমরা এই ওয়ান ভোট ওয়ান ভ্যালু, এই প্রিন্সিপালটাতে বিশ্বাস করি। এবার এই প্রিন্সিপালটাতে যদি বিশ্বাস করি তাহলে আমাদের পুরো দেশে যে লোকসভার যে সিট যেটা এমনভাবে ডিভাইড করতে হবে যাতে ইকুয়াল রিপ্রেজেন্টেশন টু দ্য ইচ ইকুয়াল সেগমেন্ট অফ পপুলেশন থাকে। তাহলে প্রত্যেকটা সেগমেন্ট অফ পপুলেশনের যাতে ইকুয়াল রিপ্রেজেন্টেশন থাকে। তার জন্য কি করতে হবে? ড্রয়িং বাউন্ডারি অফ এনি কনস্টিটিউয়েন্সি বিকাম ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। তাহলে এই বাউন্ডারি ড্রটা কারা করবে? এই বাউন্ডারি ড্রটা করার জন্য একটি পার্টিকুলার কমিশন এস্টাবলিশ করা হবে। নাম হচ্ছে ডিলিমিটেশন কমিশন। তারাই কিন্তু এই বাউন্ডারিটা ড্র করবে। ঠিক আছে? তো কি ডিলিমিটেশন এক্সারসাইজটা? ডেফিনিশন: ডিলিমিটেশন ইজ দ্য অ্যাক্ট অফ রিড্রয়িং অফ বাউন্ডারিজ ফর লোকসভা অ্যান্ড স্টেট অ্যাসেম্বলি সিটস। বুঝে গেল? তো এটাই কিন্তু ডেফিনিশন। আর যে এর পিছনে যে অবজেক্টিভ বা যে প্রিন্সিপাল সেটা হচ্ছে ওয়ান ভ্যালু ওয়ান ভোট ওয়ান ভ্যালু, এই প্রিন্সিপালটা কিন্তু এনশিওর করা। বোঝা গেল? এইবার তোমাদের এটা জানতে হবে, আচ্ছা কনস্টিটিউশনে কি বলছে? দেখো, কনস্টিটিউশনে প্রথমে আমাদের যেটা দেখতে হবে আর্টিকেল 81। আর্টিকেল 81 কি বলছে? যে স্ট্রেংথ অফ লোকসভা, লোকসভার কম্পোজিশন কি হবে। ঠিক আছে? আর এই যে লোকসভার যে কম্পোজিশন সেটা কিন্তু ফিক্স না, সেটা কিন্তু চেঞ্জ হবে। যাতে যে প্রেজেন্ট যে পপুলেশন রিয়েলিটি ইন্ডিয়াতে আছে সেটা যাতে রিফ্লেক্ট করে। আর আমরা লোকসভার সিটকে এমনভাবে বিভিন্ন স্টেটের মধ্যে ডিভাইড করব
যাতে প্রত্যেকটা স্টেটের মধ্যে সিটস টু পপুলেশন এই যে রেশিওটা এটা যাতে অ্যাক্রস দ্য স্টেট, ঠিক আছে, ইকুয়াল থাকে। আর ইকুয়াল যদি নাও থাকতে পারে তাহলেও যাতে মানে মোটামুটি সিমিলার থাকে, যাতে খুব বেশি ভেরিয়েশন না হয়। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কিন্তু কম্পোনেন্ট, যার বেসিসে কিন্তু যেটা আর্টিকেল 81 এ বলা হয়েছে, যার বেসিসে কম্পোজিশন অফ লোকসভা ডিসাইড হবে। আর এই কম্পোজিশন অফ লোকসভা ডিসাইড করার জন্য রিড্রয়িং অফ বাউন্ডারি ভেরি ইম্পর্টেন্ট। আবারও আসছি, রিড্রয়িং বাউন্ডারি কে করবে না, ডিলিমিটেশন কমিশন থ্রু ডিলিমিটেশন এক্সারসাইজ। বোঝা গেল? এইবার যেটা ইম্পর্টেন্ট another thing, that is article 82. article 82 কি বলছে? পার্লামেন্ট এনাক্ট ডিলিমিটেশন অ্যাক্ট আফটার এভরি সেন্সাস। ঠিক আছে? তো এগেইন তোমরা জানো প্রত্যেকে যে প্রত্যেক 10 বছর অন্তর কিন্তু আমাদের কিন্তু সেন্সাস কন্ডাক্ট হয়। আর আর্টিকেল 82 আন্ডার এটাই বলা হয়েছে, প্রত্যেক 10 বছর পর যখন সেন্সাস হয়ে যাবে তারপর পার্লামেন্ট এই ডিলিমিটেশন এক্সারসাইজটা করাবে, তার জন্য একটা ডিলিমিটেশন অ্যাক্ট পাস করতে হবে। ঠিক আছে? পাস করার পরে এই ডিলিমিটেশন এক্সারসাইজটা করানোর পরে এই যে লোকসভার যে স্ট্রেংথ বা কম্পোজিশন সেটা কিন্তু চেঞ্জ হয়। বোঝা গেল? সিমিলারলি আর্টিকেল 170 সেম জিনিসটাই বলছে, স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলির জন্য যে অ্যাডজাস্টমেন্ট অফ কনস্টিটিউয়েন্সি কিন্তু করতে হবে। তো এখানেই আমরা দেখতে পাবো যে এই যদিও এটা বলা আছে কিন্তু এটা কিন্তু রেগুলারলি আমাদের দেশে কিন্তু হচ্ছে না। এবার এটা কেন হচ্ছে না তার জন্য কিছু আমাদের কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট কিন্তু বুঝতে হবে। বোঝা গেল? আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট তোমাদের জেনে রাখতে হবে যে আর্টিকেল 327 কি বলছে। দেখো এই ডিলিমিটেশন রিলেটেড যত পাওয়ার, ইভেন ইলেকশন রিলেটেড যে সমস্ত ম্যাটার, সেগুলোর কিন্তু এক্সক্লুসিভলি যে ডিল করার যে পাওয়ার সেটা কিন্তু পার্লামেন্টের হাতে আছে। আর এই পাওয়ারটা কিন্তু আর্টিকেল 327ই দিচ্ছে। আরেকটি ইম্পর্টেন্ট আর্টিকেল তোমাদের মনে রাখতে হবে, আর্টিকেল 329A। এই 329A কি পাওয়ার দিচ্ছে? এরা কিন্তু জুডিশিয়ারিকে, জুডিশিয়াল রিভিউ এর যে পাওয়ার আছে সেটা কিন্তু ওই ডিলিমিটেশনের ক্ষেত্রে রেস্ট্রিক্ট করছে। বার জুডিশিয়ারি ফ্রম ইন্টারফিয়ারিং ডিলিমিটেশন অফ দ্য কনস্টিটিউশন। ঠিক আছে? এইবার আমরা তো এতবার করে বললাম যে ডিলিমিটেশন এক্সারসাইজটা করার জন্য একটা ডিলিমিটেশন কমিশন বা বাউন্ডারি কমিশন তৈরি করা হবে। তাহলে এর মধ্যে কারা মেম্বার থাকবে? দেখো এটা কিন্তু একটা হাই পাওয়ার্ড বডি, আর এর যে অর্ডার হচ্ছে না সেটা কিন্তু ফোর্স অফ ল আছে। মানে এর অর্ডার হ্যাভ দ্য ফোর্স অফ ল। এবার এই কম্পোজিশনটা কি? ফার্স্ট তোমাদের কি জানতে হবে? চেয়ারম্যান কে এই এই বডিটার। দেখো সার্ভিং অর রিটায়ার্ড জাজ অফ সুপ্রিম কোর্ট কিন্তু এই বডির চেয়ারম্যান হবে, আর সাথে কিছু দুজন এক্স অফিসিও মেম্বার থাকবে। চিফ ইলেকশন কমিশনার, আর যে স্টেটের ডিলিমিটেশন হচ্ছে বা কনস্টিটিউয়েন্সি চেঞ্জ হচ্ছে, কনস্টিটিউয়েন্সি রিড্র করা হচ্ছে, সেই স্টেটের স্টেট ইলেকশন কমিশন। ঠিক আছে? এর সাথে কিন্তু 10 জন অ্যাসোসিয়েট মেম্বারও থাকবে। কারা? 5 ফ্রম লোকসভা এমপি অ্যান্ড 5 স্টেট এমএলএ। ঠিক আছে? বাট এই 10 জন যে অ্যাসোসিয়েট মেম্বার থাকবে তাদের কিন্তু দে হ্যাভ নো রাইট টু ভোট অর সাইন ফাইনাল রিপোর্ট, দে আর জাস্ট অ্যাসোসিয়েট মেম্বার। মেন যে ইম্পর্টেন্ট মেম্বার তারা হচ্ছে চেয়ারম্যান আর এক্স অফিসিও মেম্বার। বোঝা গেল? আরেকটা জিনিস মনে রাখবে, এই অর্ডার যখন চলে আসবে ডিলিমিটেশন কমিশনের, সেটা কিন্তু রেসপেক্ট পার্লামেন্টে, বিশেষ করে লোকসভায়, প্লাস হচ্ছে যে অ্যাসেম্বলি আছে, স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি, যার ডিলিমিটেশন করা হবে, বাউন্ডারি চেঞ্জ করা হবে, সেখানে কিন্তু পেশ করা হবে। কিন্তু তাদের কাছে কিন্তু ওটাকে মডিফাই করার কিন্তু বিশেষ কোনো পাওয়ার থাকবে না। বোঝা গেল? এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট এরিয়া যেখান থেকে কিন্তু ইউপিএসসি কোয়েশ্চেন জিজ্ঞাসা করতে পারে। এক চান্সে দেখে আমরা হয়তো মানে দেখলে মনে হবে যে এটা রং স্টেটমেন্ট, বাট এটা কিন্তু কনস্টিটিউশনে এরকম বলে দেওয়া আছে। বোঝা গেল? এইবার আমাদের যেটা জানতে হবে যে এই হিস্টোরি অফ ফ্রিজ, যে ডিলিমিটেশন 2002 এর পরে কিন্তু এখনো হয়নি। লাস্ট ডিলিমিটেশন হয়েছে 2002 তে। ধরো 1951 এ ফার্স্ট সেন্সাস হয়েছে, তারপরে 1952 তে হয়েছে, 1963 তে হয়েছে, 73 তে হয়েছে, 2002 তে হয়েছে। তারপরে ডিলিমিটেশন হয়নি। কিন্তু তোমাদের একটা কোয়েশ্চেন আছে, আর্টিকেলে তো এই মুহূর্তে স্যার আপনি বললেন যে প্রত্যেক এই আর্টিকেল 82 তো বলা আছে যে আফটার এভরি সেন্সাস ডিলিমিটেশন হবে। তাহলে এটা বন্ধ কেন হয়ে গেল? তো তার জন্যই কিন্তু আমাদের এই কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট গুলোকে কিন্তু বুঝতে হবে। আর এইটাকে না প্রিলিমসের যে পিওয়াইকিউটা এসে তার সাথে লিঙ্ক করো। এখানে কি বলেছিল দেখো, হাউ মেনি ডিলিমিটেশন কমিশন হ্যাভ বিন কনস্টিটিউটেড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া টিল ডিসেম্বর 2023। কটা ডিলিমিটেশন কমিশন করেছিল? 4টে। বোঝা গেল? কোন সালে করেছিল? 1952, 1963, 1973 অ্যান্ড 2002। ঠিক আছে?
এইবার এই ফ্রিজের যে হিস্ট্রিটা সেটাকে আমরা দেখব। দেখো, ফার্স্ট ইম্পর্টেন্ট যে অ্যামেন্ডমেন্টটা এসেছিল 42nd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট 1976 এ, ওই এমার্জেন্সি এরার টাইমে। ঠিক আছে? তো সেখানে কি করছে যে প্রত্যেকটা স্টেটের লোকসভায় যে রিপ্রেজেন্টেশন, যে সিট শেয়ারিং, সেটাকে 1971 এর সেন্সাসের বেসিসে ফিক্সড করে দেওয়া হচ্ছে। প্রোজ দ্য অ্যালোকেশন অফ সিটস বেসড অন 1971 সেন্সাস। মানে ধরো 1971 এ কোনো একটি স্টেটের, স্টেট এ আর কোনো আরেকটি স্টেট বি, এটার লোকসভাতে 10টা সিট ছিল, এটার 12টা সিট ছিল। তো এটাকে ফিক্সড করে দেওয়া হচ্ছে। 1971 সেন্সাসের পরে কি হবে? 1981 সেন্সাস। দেখা গেল 1981 সেন্সাসে এ স্টেটের পপুলেশন বাড়লো আর বি স্টেটের কমলো। তাহলে তো এ স্টেটের কি হওয়ার দরকার? লজিক্যালি আমাদের কনস্টিটিউশনের বিভিন্ন আর্টিকেল অনুযায়ী যে এ স্টেটের পপুলেশন যদি বাড়ে তাহলে সিটসও বাড়ার কথা। বি স্টেটের পপুলেশন যদি কমে তাহলে সিটসও কমার কথা। কিন্তু 1981 এ এ স্টেটের পপুলেশন বাড়া সত্ত্বেও তার যে সিট সেটা কিন্তু 10ই থাকবে, আর বি স্টেটের পপুলেশন বাড়া বি স্টেটের পপুলেশন কমা সত্ত্বেও তার যে সিটস সেটা কিন্তু ওই 12ই থাকবে। বোঝা গেল? এইবার এইটা হচ্ছে তোমার কি বলেছিল 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976 এর দ্বারা বলেছিল। ঠিক আছে? আর এটা কেন করা হয়েছিল? দেখো ওই টাইমে না ফ্যামিলি প্ল্যানিং বা পপুলেশন কন্ট্রোলের উপর না যাতে খুব মেশন নেওয়া হয়েছিল। আর এটা স্টেটরা যাতে এইটাকে প্রপারলি ফলো করে, ফ্যামিলি পপুলেশন কন্ট্রোলের মেজার, ফ্যামিলি প্ল্যানিং, তারা যাতে সিট শেয়ারিং এর ভয় না পায়, তার জন্য কিন্তু এটা 1971 সেন্সাসের এই বাউন্ড করে দেওয়া হয়েছিল। ঠিক আছে? ফ্যামিলি প্ল্যানিং এফর্ট ডিড নট রিডিউস দ্য পলিটিক্যাল ক্রাউড। বোঝা গেল? 42nd তো আমরা বুঝে নিলাম। এরপরে কি করতে হবে? 84th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এটা কি করেছে? এই যে সিট শেয়ারিং এর এ এ যে নাম্বার অফ সিটস এর যে প্রভিশনটা আছে, তার যে ফ্রিজটা সেটাকে কিন্তু এক্সটেন্ড করে 2026 এর সেন্সাস পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে। তাহলে 42nd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের সাহায্যে 2001 সেন্সাসে ফিক্স করা হলো। আর এই 2001 এ এসে 84th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পাস করা হলো। সেটাতে কিন্তু এই ফ্রিজটাকে বাড়িয়ে কোথায় নিয়ে যাওয়া হলো? 2026 সেন্সাসে। মানে আমরা এখন 2026 এই কিন্তু দাঁড়িয়ে আছি ঠিক আছে? বোঝা গেল? আর এর সাথে, সাথে যে 87th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পাস করা হয়েছিল 2003 এ, সেখানে কি করা হয়েছিল? সেখানে ধরো কোন একটি স্টেটের, তো যেমন এই স্টেটটা, এ স্টেট একটার কথা বললাম যে 10টা সিট লোকসভাতে আছে। বাট এই স্টেটের মানে ইন্টারনাল বাউন্ডারি 10টা সিটই থাকবে, কিন্তু ধরো ইন্টারনাল যে বাউন্ডারি আছে সেটা কিন্তু 1991 সেন্সাস, পরে 2001 সেন্সাস, এই সেন্সাসের মাধ্যমে কিন্তু এই যে ইন্টারনাল বাউন্ডারি কিন্তু রিঅ্যাডজাস্টমেন্ট করা হবে। তাহলে সিম্পল ভাষায় কি হবে? ধরো এই এ স্টেটটার কাছে 10টা সিট আছে লোকসভায়। ঠিক আছে? আর এটা 1971 সেন্সাসের দ্বারা ফিক্সড। এইবার এই স্টেটের মধ্যে দেখা যাচ্ছে 10টা, ধরো 10টা কনস্টিটিউয়েন্সি আছে। এইবার 2001 এর সেন্সাস কন্ডাক্ট করার পরে দেখা গেল যে ধরো এই যে পপুলেশন চেঞ্জ হয়েছে। ধরো এই পার্টিকুলার কনস্টিটিউয়েন্সির পপুলেশন প্লাস হয়েছে, এর মাইনাস হয়েছে। ঠিক আছে? তো তাহলে তো কি করতে হবে? সিট টু পপুলেশন রেশিও তো মেইনটেইন করতে হবে। ঠিক আছে? তো তার জন্য কিন্তু এই ইন্টারনাল বাউন্ডারি কিন্তু চেঞ্জ করা যেতে পারে। ইন্টারনালি কনস্টিটিউয়েন্সির যে বাউন্ডারি চেঞ্জ করা যেতে পারে। আগে ধরো এরকম ছিল, এখন সেটাকে এই দুটোকে একসাথে মার্জ করে দেওয়া হলো। ঠিক আছে? বা এখানে আরেকটা কনস্টিটিউয়েন্সি ক্রিয়েট করে দেওয়া হলো। তাহলে দুটো করে দেওয়া হলো। তো এইভাবে কিন্তু চেঞ্জ করা যেতে পারে। কিন্তু যে ওভারঅল সিট সেটা কিন্তু সেই 10ই থাকবে। বোঝা গেল কনসেপ্টটা? এটা কিন্তু ইম্পোর্টেন্ট। তো এটাই ছিল 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976 এর দ্বারা কি করা হয়েছিল? 84th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আর 87 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। বোঝা গেল? এইবার এই কারেন্ট 2026 প্রপোজাল কি ছিল আর ফেডারেল ক্রাইসিস কি ছিল? যেমন তোমরা এটা ১ম এ আমি লেকচারে বলেছিলাম যে 850 সিটস কিন্তু প্ল্যান করা হয়েছিল। এর সাথে, সাথে কিন্তু সাউথার্ন স্টেট বিশেষ করে তামিলনাড়ু, কেরালা এরা কিন্তু প্রচুর যে অপোজিশন কিন্তু শো করেছিল। কেন? যে সাউথার্ন স্টেটরা কিন্তু পপুলেশন খুব ভালো করে হ্যান্ডেল করেছে কম্পেয়ার টু নর্থার্ন স্টেট। তো
সাউথের স্টেটদের এটা মানে এটা তাদের ভয় যে যেহেতু আমরা পপুলেশন কন্ট্রোল করেছি, তাহলে যদি পপুলেশন টু সিট রেশিও যদি অ্যাক্রস দ্য কান্ট্রি সমান থাকতে হয়, তাহলে কি হবে? যে না সাউথার্ন স্টেটের যে লোকসভাতে সিট শেয়ারিং সেটা কমে যাবে। আর নর্থার্ন স্টেট যারা পপুলেশন কিন্তু বৃদ্ধি পেয়েছে, তো তাদের যে সিট সেটা কিন্তু বেড়ে যাবে। ঠিক আছে? তো এটা কিন্তু ফেডারেল সেটআপে একটা প্রবলেম কিন্তু ক্রিয়েট করবে। এটা তাদের ফিয়ার। আর এই ফিয়ারটা দূর করার জন্যই কিন্তু অনারেবল হোম মিনিস্টার অফ ইন্ডিয়া কিন্তু লোকসভায় দাঁড়িয়ে কিন্তু বলেছিল যে সিটটা এরকমভাবে ইনক্রিজ করা হবে যে যার যেটা সিট আছে তার 50% কিন্তু বেড়ে যাবে। ঠিক আছে? আরেকটি ইম্পোর্টেন্ট পয়েন্ট তোমাদের মনে রাখতে হবে। দেখো নীতি আয়োগের একটা প্রপোজাল আছে। নীতি আয়োগ এটা বলেছিল যে আমরা তো পপুলেশন বেসিসে তো করছি পুরো কনস্টিটিউশনাল বাউন্ডারি চেঞ্জ। বাট তার সাথে, সাথে অন্যান্য যে অ্যাডিশনাল মার্কার সেগুলো যাতে আমরা ইউজ করি। ফর এক্সাম্পল যেমন ইকোনমিক কন্ট্রিবিউশন, সোশ্যাল ইন্ডিকেটর এগুলো। যাতে আমাদের অ্যাক্রস কান্ট্রি ফেডারেল ব্যালেন্সটা যাতে মেইনটেইন থাকে। বোঝা গেল? তো এটাই ছিল আমাদের ডিলিমিটেশন এর উপর একটা কমপ্লিট আন্ডারস্ট্যান্ডিং প্রিলিমস পার্সপেক্টিভ থেকে। এখানে আমরা প্রিলিমস ওরিয়েন্টেড ফ্যাক্টস গুলো বা কনসেপ্ট গুলোকে বেশি দেখলাম। মেইনস এর জন্য আলাদাভাবে আমাদের কিন্তু ভিডিও অলরেডি আছে আইসিআইএস এর চ্যানেলে, তোমরা ওটা দেখে নিতে পারো অ্যানালিসিস পার্টটা দেখার জন্য। বাট এটা কিন্তু কনসেপচুয়াল পার্ট। ঠিক আছে? তো কনটেক্সট দেখলাম, ডেফিনেশন অবজেক্টিভ দেখলাম, কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক দেখলাম, ডিলিমিটেশন কমিশনের যে কে মেম্বার সেটা দেখলাম, আর যেই ফ্রিজ যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা আমরা বুঝলাম। ঠিক আছে? এরপরে প্রিলিমসের এমসিকিউটা আছে। কোয়েশ্চেনটাকে সলভ করো। সলভ করার পরে কমেন্টে যেয়ে আমাদের আনসারটা জানাও। ঠিক আছে? আর তোমরা যারা সেম আর্টিকেলটা বাংলায় পড়তে চাও, তারা আইসিআইএস এর ওয়েবসাইটে চলে যাবে। দেখবে সেম আর্টিকেলটা বাংলাতেও আছে। তো তোমরা যে মিডিয়ামে কমফোর্টেবল পড়বে, পড়ে একদম হলিস্টিক একটা ক্লারিটি কিন্তু ডেভেলপ করবে। ঠিক আছে? আই থিংক বুঝতে পেরেছো। আর কোনো ডাউট থাকলে কমেন্ট সেকশনে যেয়ে আমাদের জানাও। আমাদের টিম কিন্তু তোমাদের ডাউট রিজলভ করবে। Thank you so much, student, for attending this particular discussion, and all the very best for your upcoming prelims. Thank you.